কিছু আলোকপাত করতে পারেন? দেখুন, তার আগে একটা ছোট্ট আওয়াজ আপনারা শুনুন। শাসন চালানে কি 2012 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী ছিলেন। 24 মে এই বক্তব্য তার আমরা পেয়েছিলাম, যেখান মুখ্যমন্ত্রী থেকে নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধু তাই নয়, 14 সালেও নির্বাচনী প্রচারে উনি ঠিক এইভাবেই বক্তব্যটা রেখেছিলেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এবং বর্তমান শাসক নরেন্দ্র মোদীর মধ্যে একটা যেরকম দাড়ির দূরত্বটা বৃদ্ধি পেয়েছে, সেরকমই তাদের যেরকম মন মানসিকতা বা তাদের যেরকম বক্তব্যের ঝাঁক ছিল বা যে দৃষ্টিভঙ্গি তারা জনগণের সামনে তুলে ধরেছিলেন, ওই দাড়ির বৃদ্ধির মতন সেটার একটা বড় ব্যবধান হয়ে গেছে। ফলে তারা যেটা বলার চেষ্টা করেছিলেন, যেটা মানুষের সামনে তুলে ধরেছিলেন, যেটার মাধ্যমে তারা ভোট পেয়েছিলেন এবং দ্য পার্টি উইথ ডিফারেন্সের দাবি করে তারা মানুষের কথা বলে মানুষের জন্য লড়াই করবে বলেছিলেন, সেটা আজকে যে নেই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে পেট্রোপণ্যের বৃদ্ধি নিয়ে যে বক্তব্য বলা হচ্ছে এবং সেখানে আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা নিয়ে যেটা বক্তব্য রাখা হচ্ছে, একটা ছোট লিনিয়ার গ্যাপ আছে, ছোট্ট গ্যাপ আছে। সেই গ্যাপটা হচ্ছে সেই 2014 সালের বক্তব্য যদি আপনি শোনেন, সেখানেই পরিষ্কার যে 3 মাস অন্তর অন্তর পেট্রোপণ্যের দাম মাত্র 3 মাসের একটা ক্যাপিং ছিল, যে ক্যাপিং এর মধ্যে থেকে আন্তর্জাতিক বাজারে যতই ওঠানামা করুক না কেন তেলের দাম, ভারতে তেলের দাম বাড়বে না। সেই 3 মাসের ক্যাপিংটা এই সরকার এসে তুলে দিয়েছে। এই 3 মাসের ক্যাপিং এর না থাকার ফলে আপনি দেখুন যে দিনের পর দিন কিন্তু বাড়তে বাড়তে আজকে কোন জায়গায় যাচ্ছে। আর রাজ্য সরকারের লেভির যে প্রসঙ্গটা বলছে, মমতা ব্যানার্জি গত 4 বছরে 3 টাকা কমিয়ে দিয়েছেন লেভির থেকে, যে লেভিটা তারা 19 টাকা বর্তমানে পান বা 12-17 টাকা পান। 1 টাকা কমিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে এই সরকার, তারপরে কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখিনি। না, আমি 4 বছরে বলছি, আমার বক্তব্যের মধ্যে খুব পরিষ্কার সরকারের একটা উদ্যোগ কিন্তু দেখেছেন, ক্ষুদ্র হলেও, কিন্তু পার্সেন্টেজ অফ হাইক, এই পার্সেন্টেজ অফ হাইক যে লেভির কথা বলছেন, সেটা কেন্দ্রীয় সরকারের হাইকটা দেখুন আর রাজ্য সরকারের হাইকটা দেখুন, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখা যায় আমার কাছে তো পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না, তার থেকেও গুরুত্বপূর্ণ দর্শকের কাছে কতটা পরিষ্কার হচ্ছে দুই সরকারের ভূমিকা। আমাদের সঙ্গে এই আলোচনাতে যোগ দিয়েছেন আরো দুজন বিশিষ্ট অতিথি, আমি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিমল শঙ্কর নন্দ, বিশিষ্ট অধ্যাপক, রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র, এবং রয়েছেন দেবাশিস সরকার, বিশিষ্ট অধ্যাপক। আপনাদের দুজনকে নিউজ টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তার কাছেও একই প্রশ্ন ছিল পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে, এবং সেখানে পুরোটাই কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা তার দিকে আঙুল তুলেছেন প্রদীপ্ত। আমি প্রথমে আসবো বিমল শঙ্কর নন্দর কাছে। বিমলদা, যেটা আপনার কাছে জানার, যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি আমাদের প্রতিবেশী 4টি রাষ্ট্রে পেট্রোলের দাম দেখি, তাহলেও দেখতে পারবো যে ভারতে কত বেশি দাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোষাগারকে কেন অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র? কেন করোনা পরিস্থিতিতে কর কমিয়ে সাধারণ মানুষের সুরাহার কথা ভাবছে না? কি বলবেন? না, দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি, বিশেষত পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে মানুষের যে অসুবিধে হচ্ছে, এতে সন্দেহের কোনো জায়গা নেই। মানুষের অসুবিধে হচ্ছে, বিশেষত ডিজেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে। কারণ আমাদের এখানে পণ্য পরিবহন যে গাড়িতে হয়, বিশেষত লরি বা এগুলো ডিজেলে চলে। ফলে ডিজেলের মূল্যবৃদ্ধি কিন্তু অবশ্যই মার্কেটের উপর তার প্রভাব পড়ে, সাধারণ মানুষের উপরে প্রভাব পড়ে, এটা একেবারেই অস্বীকার করা যায় না। এবং এমন কি আজকাল দেখা যায় যে মোটর সাইকেলেও বহু মানুষ জীবিকা নির্বাহ করে, বাইক চালিয়ে। আমি গ্রামের মানুষ, গ্রামে আমার বাড়ি আছে, আমি জানি গ্রামেও যাতায়াত আছে, অন্তত এই লকডাউনের আগে পর্যন্ত নিয়মিত যাতায়াত ছিল। আমি জানি যে মোটর সাইকেলকে কেন্দ্র করেও বহু মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে। মোটর সাইকেলে পণ্য পরিবহন বা কারোর ছোট দোকান আছে, তারা মোটরসাইকেলে পণ্য পরিবহন করে, তাদের উপর চাপ পড়ছে, এটা অস্বীকার করার কোথাও কোনো উপায় নেই, এটা অবশ্যই চাপ পড়ছে। কিন্তু তার সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি দুটো দিক দিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমাদের দেশে আমরা এখন জিএসটি রেজিমে রয়েছে, আমরা মোটামুটি এখন জিএসটির দ্বারা আমাদের সমস্ত ট্যাক্স গুলো নির্ধারিত হয়, এবং জিএসটির ফলে, জিএসটি আরোপ হওয়ার ফলে আমাদের কেন্দ্র এবং রাজ্য উভয়েরই কিন্তু আয় বেড়েছে। কিন্তু এটা সকলে জানার দরকার
যে এখনো পর্যন্ত এই পেট্রোল বা ডিজেল জিএসটির অধীনে নেওয়া যায়নি? নেওয়া যায়নি। কেন নেওয়া যায়নি? কারণ কেন্দ্র চাইলেও রাজ্যগুলো একেবারেই রাজি হচ্ছে না, কারণ তাদের সমস্ত আয়ের একটা বড় অংশ এই পেট্রোলের উপর যে ট্যাক্স চাপানো। আজকে একটা লাইনেই শেষ করি, পেট্রোলের যা টাকা উঠছে, যে দামটা 100 টাকা বা 99 টাকা 98 টাকা ইত্যাদি ইত্যাদি, তার একটা সিংহভাগ যাচ্ছে কিন্তু রাজ্যের কাছে। এবং এই রাজ্য যদি জিএসটির অধীনে আসে, এই মুহূর্তে পেট্রোলের দাম কিন্তু 35 টাকা কমে যাবে, ডিজেলের দাম হয়তো 36 টাকা কমে যাবে। রাজ্যগুলো কিন্তু কিছুতেই কমাতে রাজি হচ্ছে না। আসলে এটা এক ধরনের তঞ্চকতা হচ্ছে মানুষের সঙ্গে। দেখা যাক যে অভিযোগ আপনি করছেন সেই বিষয়ে কেন্দ্রের দিকে আঙুল দিচ্ছে, কিন্তু ঠিক নয় এগুলো। দেখা যাক। আমি শুনবো দেবাশিস সরকার, বিশিষ্ট অর্থনীতির অধ্যাপক। দেবাশিস দা, আমি আপনার কাছে জানতে চাইবো, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দুটি সরকার দু রকম দাবি করছে, এই দাবিগুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে প্রদীপ্ত বা বিমলদা যে কথা বলেছে, দুজনের কথার মধ্যেই একটা বড় অংশে সত্যি রয়েছে, আর একটা অংশ মানে পলিটিক্যাল স্টান্স থেকে স্ট্র্যাটেজি রয়েছে। কোথায় সত্যিটা রয়েছে সেটা হচ্ছে যে বিমলদা যে কথাটা বলেছে, সেটা আমি শুরুতেই বলি যে বিমলদা সর্বৈব সত্যি কথা বলেছেন। তার কারণ হচ্ছে যে সর্বৈব মানে অনেকটাই সত্যি কথা ঠিকভাবে বলেছেন, কারণ 100 টাকা ছুঁই যদি দাম হয়, তার একটা সিংহভাগ টাকা পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষে কিন্তু রেভিনিউ হিসেবে ঢুকছে। এটা তো মানে সবাই জানে, এটা নিয়ে কেন আমরা অযথা মিথ্যাচারণ করব। আবার পাশাপাশি আমাদের তেলের দামটা তৈরি হয় কি করে? তেলের দামটা তৈরি হয়েছে, প্রথম হচ্ছে কাঁচামাল 1 নম্বর, 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সেটাকে পরিশোধন করবার খরচ, 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা আরোপ হচ্ছে কর, 4 নম্বর কম্পোনেন্টে রাজ্য সরকারের একটা আরোপ হচ্ছে কর, এবং হওয়ার পর আলটিমেটলি বাজারে কাস্টমার ওটা কিনছে। তাহলে এই যে 4টে কম্পোনেন্ট, এখানে কোথাও একটা নীতিগত জায়গায় প্রশ্ন উঠবে, যেটা বিমলদা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবে, তর্ক করবে। সেটা হচ্ছে এই যে এই পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু মানুষের স্বার্থে দীর্ঘকাল পর্যন্ত কিন্তু এটা নিয়ন্ত্রিত ছিল। আস্তে 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 বলা হলো যে এই প্রোডাক্টের দামটাও কিন্তু বাজারে ওঠানামার উপর সম্পর্ক রেখে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর সম্পর্ক রেখে একেবারে বাজার শক্তি এর দাম নির্ধারণ করবে। এটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছিল, এবং এই ঘোষণার বিরুদ্ধে প্রচুর বিক্ষোভ, মতবাদ, বিশেষ করে বামপন্থীদের এবং আরো অনেকের ছিল, এবং এটা সবাই জানে। কিন্তু আলটিমেটলি যখন এটা দাঁড়িয়ে গেল যে বাজার থেকে তৈরি হওয়া দামের মাধ্যমে নির্ধারিত হবে, পরবর্তী অবস্থায় আজকের দিনে প্রশ্ন হচ্ছে এই আন্তর্জাতিক বাজারে যদি আমরা তেলের দাম গত 5 বছর লক্ষ্য করে, আমরা সবসময় 2014 থেকে 2021 করতে চাই, আমি যদি বলি যে গত 5টা বছর, অর্থাৎ প্রায় অর্ধেক দশক সময়কাল ধরে যদি আন্তর্জাতিক বাজারে আমরা তেলের দাম লক্ষ্য করি, মূলত নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ সরকার তৈরি হওয়ার প্রথম পর্যায়ে যে রাষ্ট্রের যে টালমাল অবস্থা ছিল অর্থনৈতিক জায়গা থেকে, তার অনেকটাই কিন্তু উনার উপকার, কেন্দ্রীয় সরকার চলবার প্রশ্নে কিন্তু উপকার হয়েছিল। কারণ আন্তর্জাতিক আপনি কি বলছেন এই অর্থের দায়বদ্ধতার জন্য, অর্থের প্রতি দায়বদ্ধতার জন্যই এই কাজটা হচ্ছে? দুটো কথা। 1 নম্বর কথা হচ্ছে গত 5-6 বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের যে ওঠানামা এবং তার নিজস্ব যে গতিপথ, সেটা নিম্নমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে তেলের দামটা নিয়ে যখন চর্চা হচ্ছে, আন্তর্জাতিক বাজারের তেলের দামের সাথে দেশের বাজারের তেলের দাম ম্যাচ করছে না, অর্থাৎ সরকারের ঘোষিত নীতি ম্যাচ করছে না। 2 নম্বর কথা যেটা বিমলদা বলেছেন একদম ঠিক, এখানে সস্তা রাজনীতি করলে চলবে না। এখানে কিন্তু 28% সর্বাধিক আমাদের জিএসটি যে স্ল্যাব রয়েছে, তাতে 28% ম্যাক্সিমাম ভারতবর্ষে কোন প্রোডাক্ট বা সার্ভিসের উপর ট্যাক্স বসানো যায়, কিন্তু তেলের উপর যে ট্যাক্সটা ইম্পোজ করছে সেই ট্যাক্সটা তার থেকে বহুগুণ বেশি। ফলে এখানে যে কেন্দ্র রাজ্য যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলে বসে সমস্ত রাজ্যের যে প্রতিনিধি, এখানে টিভি টক শোতে বসে কেন্দ্র রাজ্য চাপানুতন করে চলবে না। ভারতবর্ষের যে সেন্ট্রাল কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের দায়িত্বে যারা রয়েছে, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল পার্টি, তাদেরকে একজোট হয়ে উপস্থিত হয়ে তাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে পেট্রোলিয়াম প্রোডাক্টকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কেন তারা নিয়ে উঠতে পারছে না? তার কারণ এটা হচ্ছে যেন রাজ্যের ক্ষেত্রে মদ থেকে এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের থেকে রাজ্যের রাজকোষে সব থেকে বেশি আয় তৈরি হচ্ছে।
একই রকম ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু স্মুথলি এখান থেকে আয় তৈরি হচ্ছে। প্রশ্ন একটা রেখে আমি ছেড়ে দিচ্ছি এই পর্যায়ের আলোচনা, যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তাদের যৌথভাবে পলিটিক্যাল যে উইলিংনেস, রাজনৈতিক সৎভাবে ইচ্ছেটা থাকতে হবে যে মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে পেট্রোলের প্রোডাক্টের দাম বৃদ্ধির মাধ্যমে, এইটার জন্য একটা পলিটিক্যাল উইল দরকার। এই রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সে বিষয়ে দেখি। এই জায়গায় আমাদের সাফার অবশ্যই এখানে আমাদের আলোচনায় কতটা একমত হন যুযুধান দুই পক্ষ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর শুনবো সকলের বক্তব্য। আবারও একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, দেখতে থাকুন পোস্ট এডিট। ট্রেমাফিন দেয় 3-in-1 কনস্টিপেশন রিলিফ, মৃদু, প্রভাবদায়ক, আর এটার অভ্যাস একদম না। এর ফর্মুলা দেয় অভ্যাস করানো, মৃদু আর প্রভাবদায়ক 3-in-1 কনস্টিপেশন রিলিফ। এখন পাওয়া যায় টেস্টি মিন্ট আর মিক্সড ফ্রুট ফ্লেভার্সে। তোকে দারুণ লাগছে। চুলটা খোল না, আরো বিউটিফুল দেখাবে। সাদা চুলগুলো লুকোচ্ছি। খোল ওটা, আমি বলছি। কালার, যত্ন নেওয়ার কালার। 10 গুণ বেশি অ্যালোভেরার যত্ন নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিমে। এর নো অ্যামোনিয়া ক্রিম দেয় রিচ কালার আর চুল দেখায় সফটার আর শাইনিয়ার। গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম, এই কালারে আছে যত্ন। কথা রেশ নিয়ে মন চলে অচেনা মানুষের মাঝে, আপন জনের স্নেহের ছোঁয়া খোঁজে অজানা মানুষের। দূরে যতই যান, এই কথার টান থেকে দূরে যাওয়া কঠিন। বিমল, বলো কথা কেসরি। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালি সোনালি রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। এই মেঝে হয়ে ওঠে আমাদের প্রথম খেলার মাঠ, কিন্তু এই মেঝে থেকেই নানান রোগ আমাদের ঘরে ঢোকে। সাধারণ ডিটারজেন্ট আর ফিনাইল সব দাগ আর তাতে লুকোনো জীবাণু দূর করতে পারে না। তাই এই সব অসম্পূর্ণ সাফাইয়ের জায়গায় আমি বেছে নিয়েছি লাইজলের সম্পূর্ণ সাফাই। এটি দূর করে কড়া দাগ, মারে 99.9% জীবাণু আর কোভিড-19 ছড়ানো করোনা ভাইরাসও মাত্র 30 সেকেন্ডে। লাইজল, সুস্থ ঘরের অভ্যেস। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। এটা প্রমাণিত যে ডেটল ইজ এফেক্টিভ এগেইনস্ট কোভিড-19 ভাইরাস। আপনার টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টে আছে নুনের মাইক্রোক্রিস্টালস। এই ফর্মুলা আটকে থাকা জীবাণু হালকা ঘষে পরিষ্কার করে, ফলে দাঁতে সমস্যার কোনো চান্সই নেই। কোলগেট অ্যাক্টিভ সল্ট। নতুন ডেটলটা তো একদম চনমনে করে তুলেছে। সব থেকে ভালো ডেটল এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস সহ, আর দেয় দুর্দান্ত তরতাজা অনুভূতি। ডেটলকে সব থেকে ভালো বলার সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর। চুলকুনি চলে যায় হাতের বাইরে যখন, এজগার্ড কাজে আসে তখন। ট্রিপল অ্যাকশন টার্বিনোফিন 4 গুণ তীব্রতার সাথে ইনফেকশনকে দূর করে, আর মেন্থল শীতলতা পৌঁছে দেয়। এজগার্ড লাগান, চুলকুনি দূর করুন। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ রে ছোট, এই হারপিক কেন? যখন ভিকি অসুস্থ হলো কত খরচ হয়েছে ডাক্তার ওষুধের পেছনে? 1200। কেন? কেন না, সাবান জল শুধু ওপরটাকে সাফ করে। ঘন নীল হারপিক 99.9% জীবাণুকে মেরে ফেলে, কঠিনতম দাগকেও তুলে দেয়, আর টয়লেটকে করে ঝকঝকে পরিষ্কার। 38 টাকার হারপিক আপনার পরিবারকে টয়লেটের জীবাণু থেকে সুরক্ষা দেয়। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ টিএফএম শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। মনে পড়ে ট্রামে চড়ে কলেজ যাওয়া? আমাদের পছন্দটা একই রয়ে গেল। রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট, ভাবুন কালকে, খান আজকের। অসুখ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ, যা দেয় সাধারণ হ্যান্ড ওয়াশের তুলনায় 10 গুণ বেশি ভালো জার্ম প্রোটেকশন। একমাত্র ডেটল হ্যান্ড ওয়াশই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। ডেটল হ্যান্ড ওয়াশ হলে ঘরে থাকে না অসুখের ভয়। আপনার হাঁটু আর সম্পর্কে কোথাও যেন কোনো ব্যথা না হয়, স্ট্রং মুভ 4-in-1। আপনি মুভ করলে সম্পর্ক বেড়ে উঠবে। এবার ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার সাথে পান জীবাণু থেকে সুরক্ষাও। স্ট্রং মুভের সঙ্গে ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড বিনামূল্যে।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পোস্ট এডিট, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন উঠেছিল যে জিএসটির অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কি আপত্তি রয়েছে রাজ্যের, আমি প্রথমে আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। প্রদীপ্ত, কি বক্তব্য? দেখুন, এই জিএসটি নিয়ে কথা বলতে গেলে কতগুলো মজার কথা বলতে হয়, যেটা অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। আমি জানি না কেরালা সরকার কতটা এই জিএসটি কাউন্সিলে পরিষ্কারভাবে বলেছে যে আমাদের জিএসটি চাই, এটা একটা প্রশ্ন রাখলাম। আর 2 নম্বর প্রশ্ন, যেটা যখন ভোটের কাছাকাছি সময় পেট্রোল পণ্য নিয়ে বারংবার আমরা চর্চা করছিলাম, তখন বিজেপির রাজ্য প্রতিনিধিরা, মুখপাত্ররা বারংবার বলছিলেন যে রাজ্য জিএসটি কাউন্সিলে এ নিয়ে কোনো মত রাখতে চাইছে না। কিন্তু খুব অদ্ভুত ভাবে ভোট মিটে গেলে নির্মলা সীতারামন খুব পরিষ্কার ভাবে বললেন, আপনারা যে কেউ আপনাদের এই খবর তথ্য যারা রাখেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যে নির্মলা সীতারামন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে জিএসটি কাউন্সিলে এই নিয়ে কোনো কথা হয়নি, কেন্দ্র সরকার এই নিয়ে কোনো বক্তব্য রাখেনি, বা কেন্দ্রীয় সরকারের পক্ষে এখনই জিএসটিতে এই পেট্রোপণ্য আনার কোনো ভাবনা নেই। এটা নির্মলা সীতারামনের পরিষ্কার কথা। আর পেট্রোপণ্যের কথা যখন আমরা বলছি, তখন যদি আমরা দেখি যেটা সেন্ট্রাল ট্যাক্সেস নিয়ে কথা হচ্ছে আর স্টেট ট্যাক্সের নিয়ে কথা হচ্ছে, দেবাশিস স্যার নিশ্চয়ই এটার যে ব্যবধানটা সেটা নিয়ে চর্চা করবেন। আমরা জানি ব্যবধানটা কি রকম বেড়েছে। শুধু যদি 2020 সালের ব্যবধানটা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পেট্রোল ডিজেলের যে রাইসটা হয়েছে, সেই রাইসটা পেট্রোলের ক্ষেত্রে 68%, ডিজেলের ক্ষেত্রে হচ্ছে 100% সেন্ট্রাল ট্যাক্সেস ক্ষেত্রে। আবার শুধু 2014 থেকে যদি এখন অব্দি পয়সায় দেখি, 3 টাকা 6 পয়সা ছিল সেন্ট্রাল ট্যাক্সেস হচ্ছে 2014 সালে, যেটা আজকে হয়েছে প্রায় 31.8 টাকা। এটা সেন্ট্রাল ট্যাক্সেস, সেন্ট্রাল ডিউটি যেটাই নাম দিন। তাহলে এই যে রাইসটা 300% রাইজ হচ্ছে, এটা সেন্ট্রাল ডিউটির সঙ্গে স্টেট ডিউটির পার্থক্যটা তাহলে দেবাশিস দা বা বিমল স্যার বলুন। যে কথা বলছেন সেই হিসেবটা যদি আমরা দেখাই, ধর্মেন্দ্র প্রধান সংসদে জানিয়েছেন 2013-14 আর্থিক বছরে পেট্রোল ডিজেল থেকে কর বাবদ কেন্দ্রের মোট আয় ছিল 52,537 কোটি টাকা। 2019-20 সেটা হয়েছে 2,13,000 কোটি টাকা। আর এই যে 2020-21 আর্থিক বছর, যেটা করোনা বছর, সেই বছরেও কর বাবদ আয় আরো বেড়েছে, সেটা 2,13,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,94,000 কোটি টাকা। এই পরিস্থিতিতে এই করটাকে মাফ করা কি যেত না কেন্দ্রের পক্ষ থেকে? কে বলবে? আমি? হ্যাঁ, বিমল দা, আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, দেবাশিস এর আগে যেটা বলেছিল তার কথার ভিত্তিতেই বলি। দেবাশিস ঠিকই বলেছে যে এই যে পেট্রোল বা ডিজেল, তার উপরে উৎপাদন কর নেয় কেন্দ্রীয় সরকার, আর রাজ্য সরকার যেটা নেয় সেটা হচ্ছে যে মূলত ভ্যাট বা বিক্রয় কর এরা নেয়। এবং দেখা যাবে যে উৎপাদন করের চেয়ে রাজ্যের করটা কিন্তু বেশি, ভ্যাট মানে রাজ্য ভ্যাট যেটা নেয় বা বিক্রয় কর নেয় তার পরিমাণটা বেশি। একটা বিষয় আমার মনে হয় নিজেদের বেশি তঞ্চকতা নিজেদের সঙ্গেই না করা ভালো। এটা একটা আয়ের উৎস, কেন্দ্রের কাছেও আয়ের উৎস, রাজ্যের কাছেও আয়ের উৎস। রাজ্যের নেতামন্ত্রীরা এমন ভাবে বলছে যেন কেন্দ্র ট্যাক্স তুলে দিলে ওরাও ট্যাক্স তুলে দেবে। ট্যাক্সটা কেউই তুলতে পারবে না, কারণ তেল হচ্ছে সবচেয়ে বেশি আয়ের উৎস, বিশেষত করোনা আবহে। যখন কিন্তু এইখানেই তো আমরা তো কল্যাণকর রাষ্ট্র, বিমল দা, সেখানে কল্যাণকর রাষ্ট্র তো আগে মানুষের কথা ভাবে, রাষ্ট্রের ভূমিকা। আমি বলছি রাষ্ট্রের তো ভূমিকা আছেই। তা রাষ্ট্রের ভূমিকা পালন করতে গেলে রাষ্ট্রের হাতে টাকা লাগে, আর রাষ্ট্রের টাকাটা আসে বেশি, ম্যাক্সিমাম টাকাটা পেট্রোল পণ্য দেয়। পেট্রোল পণ্য কিন্তু রাষ্ট্রকে আজকে রাষ্ট্র কি তার ভূমিকা পালন করছে না? করোনা আবহে যখন অর্থনীতিতে লক্ষ লক্ষ কোটি টাকা পাম্প করানো হয় অর্থনীতিতে, রাষ্ট্র সেই কল্যাণকর ভূমিকাটাই কিন্তু পালন করে। কোথায় পালন করছে? তার প্রত্যেকটি পালন করার পেছনে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে টিকার বিষয়ে তুমি সুনির্দিষ্ট ব্যবস্থা নাও, ক্ষতিপূরণের বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নাও। সুপ্রিম কোর্ট বলুক, রাষ্ট্র অন দেয়ার ওন করুক, রাষ্ট্র কিন্তু আলটিমেটলি পালন করছে। এখনো আমাদের দেশ কিন্তু আমেরিকার মতো একেবারে কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার মডেলকে ছুড়ে ফেলে দেয়নি। এখনো আমাদের রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা মডেলটাকে রেখেছে। ফলে এটা করতে গেলে এই যে ধরা যাক এখন রাষ্ট্র সরকার যদি পেট্রোল পণ্যের উপর দাম ধরা যাক একেবারে প্রত্যাহার করে নিল, পেট্রোলের দাম 60 টাকা 65 টাকা হয়ে গেল, রাজ্য তার টাকাটা ঠিক পেল, কেন্দ্র পেল না, তাহলে কেন্দ্র এই করোনা আবহে যে টাকাটা খরচ করবে, টাকাটা আসবে কোত্থেকে? ন্যাচারালি কেন্দ্রকেও টাকাটা চাই। তাহলে যেটা দরকার, কেন্দ্র এবং রাজ্যকে বসে ঠিক করতে হবে,
হয়তো আগের বারে দেবাশিস একই কথাটাই বলেছিল, কেন্দ্র এবং রাজ্য যদি একসঙ্গে বসে ঠিক করে যে আমরা এটাকে তাহলে জিএসটি তে নিয়ে যাই, জিএসটি তে প্রসঙ্গটা ওঠেনি কারণ কেউ তোলেনি কারণ কেউই চাইছে না, রাজ্যগুলোও চাইছে না, কেন্দ্রও চাইছে না যে এই এখান থেকে আমার যে আয়টা সেটা চলে। আপনার কাছে একটা উত্তর শুনতে চাইবো। আজকে অভিষেক ব্যানার্জি টুইট করে বলেছেন যে দেশের মানুষের উদ্বেগ আরো বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, কি বলবেন? না, এর কোনো উত্তর আমি দেবো না, কারণ এটা উত্তর দেওয়ার মতো কোনো উক্তি নয়। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য উভয়েই কিন্তু এক্ষেত্রে একসঙ্গে বসে কাজটা করুন। জিএসটি এমন একটা কাউন্সিল যেখানে একা কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সেখানে রাজ্যগুলোরও সহমত দরকার। ফলে কেন্দ্র রাজ্য একসঙ্গে বসে যদি এই সিদ্ধান্তটা নেয় তাহলেই কিন্তু গণতান্ত্রিক সিদ্ধান্ত হবে, আলটিমেটলি পেট্রোল এবং ডিজেলের দাম কমবে। কিন্তু শুধুমাত্র এই তুতু ম্যামে বা পরস্পরের দিকে তীর ছুঁড়লে তীর ছোড়াই চলবে, অন্য কিছু হবে না। আমি একটি দলের প্রতিনিধি হতে পারি, কিন্তু আমার যে বিবেক বা আমার ভাবনা চিন্তা পরিষ্কার বলে যে যেহেতু আমরা উভয় সরকারি মানুষের দ্বারা নির্বাচিত, ফলে কাছাকাছি আসতে অসুবিধে কোথায়? রাজ্যগুলোর পক্ষ থেকেও প্রস্তাব যাক, কেন্দ্র কিন্তু এর আগে প্রস্তাব দিয়েছিল যে জিএসটি তে আনা হোক, কোন দল কি রাজনৈতিক সদিচ্ছা পালন করে। আমি আসবো দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আমরা দেখছি একটা জায়গায় যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল, এই চারটি কান্ট্রির যদি পেট্রোলের রেট দেখি, এই মুহূর্তে বাংলাদেশ 78 টাকা সামথিং, পাকিস্তান 52 টাকা, শ্রীলঙ্কা 68 টাকা সামথিং, নেপাল 79 টাকা সামথিং এর তেলটা দিতে পারছে। তা এই কান্ট্রি তো সবকটাই যদি অর্থনৈতিক দিক থেকে দেখি ভারতের মতো তো এতটা, তাও এদের অবস্থা তো আরো খারাপ বলেই আমরা স্বাভাবিকভাবে জানি। আপনি অর্থনীতির বিষয়টা জানেন বেশি, আপনি আরো ভালোভাবে জানবেন। তাহলে এরা দিতে পারছে, আমরা দিতে পারছি না, ফলে এই বিনিয়ন্ত্রিত পরিস্থিতিতে আসল মুনাফাটা কারা ভোগ করছেন বলে আপনি মনে করেন? রাষ্ট্রের ক্ষেত্রে তো আমরা আসলে টেকনিক্যালি মুনাফা শব্দটা ব্যবহার করতে পারি না, করি না। কিন্তু এখানে যদি আমরা একটা একদম রাজনীতির বাইরে একটা টেবিল তৈরি করি, সেই টেবিলে ওই আবার আমি বলছি যে চারটে কম্পোনেন্টকে যদি পরপর একটা টাইম সিরিজ ফ্রেমওয়ার্কে 2014 থেকে 2021 বা 2000 যে কোনো সময়, সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এই সময়কাল ধরে এই চারটে কম্পোনেন্টে যদি ফিগার দেখি, যে একটা হচ্ছে রাজ্য আয়, যেটা ট্যাক্স থেকে হচ্ছে, কেন্দ্রের একটা শুল্ক থেকে হচ্ছে, প্রসেসিং কস্ট কত হচ্ছে, আর র মেটেরিয়ালস কস্ট কত, তাহলে দেখা যাবে যে গ্রোথ রেটটা, মানে যখন আমি রাজ্য দেখবো তখন কেন্দ্রীয়টাকে আড়াল করব, বা কেন্দ্র দেখবার সময় রাজ্যকে আড়াল করবো, অ্যাবসলিউটলি না। আমাদের চারটে ফিগারকে খুব পরিষ্কার করে যদি দেখি তাহলে দেখা যাবে যে রেকর্ড পরিমাণ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে এই সময়কালে আয় হয়েছে, যেটা আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ যেটাকে আমি নোট করাতে চাইছি। আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো কেন্দ্র বা রাজ্য সরকার তার দেশে পেট্রোলিয়াম কনজাম্পশনকে কেন্দ্র করে কখনো এই পরিমাণ বিপুল আয় তারা কখনো রাজকোষে তোলেনি। এটা রেকর্ড পরিমাণ আয় তৈরি হয়েছে, এবং গ্রোথ রেট, পার্সেন্টেজ, অ্যাবসলিউট সাইজ অফ ফিগার, যে কোনো বিচারে যদি আলোচনা করা হোক না কেন, রাজকোষে রেকর্ড পরিমাণ আয় রাজ্য সরকারের ঢুকেছে এবং কেন্দ্রীয় সরকারের ঢুকেছে। এখানে কি কি কাজ তারা করতে পারেন? 1 নম্বর কাজ যেটা করতে পারেন, যে মানে একটা বড় বিষয় হতে পারে কি না, সেটা হচ্ছে আমার সরাসরি জিএসটি কাউন্সিলে, মানে সমস্ত পলিটিক্যাল পার্টির এক জায়গায় আলোচনার মাধ্যমে তারা একটা স্থির করতে পারে যে আবার এই বিষয়টাকে, পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির মধ্যে আনতে পারবো কি পারবো না, এটা বড় বিষয়। কিন্তু পাশাপাশি যেটা রাজ্য কেন্দ্রের হাতে রয়ে গেছে, কোনো কিছুর পরিবর্তন না ঘটিয়ে যে রেটে এই ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে, শুল্কটাকে যে হারে বসানো হচ্ছে, সেই হারের কিন্তু পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ সেই হারের রাজ্য এবং কেন্দ্র প্রত্যেক সরকারে কিন্তু সেই হারের পরিবর্তন ঘটিয়ে তার যে গতিতে আয় সৃষ্টি হচ্ছে, সেই গতিটাকে কিছুটা স্লথ করতে পারে। কেন করবে? কারণ ওই ঘুরে ফিরে আসছে কল্যাণের প্রশ্ন। এখানে একটা কথা আসবে যে রাজ্য এই সময়টা কস্ট, যে সমস্ত খরচ করছে, সেই খরচের সাপেক্ষে আয় থাকে, কেন্দ্র যে খরচ করছে তার সাপেক্ষে আয় থাকে। আমরা তো এই সময় যদি গত 10 বছরের একটা বাজেট ধরে আলোচনা করি, তাহলে শুধু এই পার্টিকুলার কম্পোনেন্ট থেকে যে আয়টা হচ্ছে আর টোটাল বাজেট যদি আমরা লক্ষ্য করি তার কত শতাংশ, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে একটা ছোট প্রশ্ন আপনি যদি আপনার বক্তব্যের মধ্যে সংযোজন করেন দেবাশিস দা, এই 2015-16তে গোটা দেশে বিক্রি হওয়া পেট্রোল ডিজেলের বেসরকারি তেল কোম্পানিগুলো 3.5% ছিল।
এবং সেটা 2017-18তেই তারা 7 to 8% বাজারটা ধরে নিয়েছে এবং 2021-এ সেটা আরো বেড়েছে। তো কল্যাণ কি খালি শুধুমাত্র বেসরকারি তেল কোম্পানিগুলোর হচ্ছে বলে মনে করেন? আমরা যদি এই সময়কালে, যে সময়কালটা নিয়ে আলোচনা করছি, এই সময়কালে যদি এই কোম্পানিগুলোর মুনাফার যে টেবিল সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এই সময়কালে যখন অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি, সিক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই তেল কোম্পানিগুলো সিগনিফিকেন্টলি তারা মুনাফা তৈরি করছে, সিগনিফিকেন্টলি মুনাফা। আবার আবার এটাও লক্ষ্য করা যাচ্ছে যে নবরত্ন কোম্পানিগুলোকে কেন্দ্রীয় সরকার কোথাও বিক্রিও করে দিতে চাইছে। আমার এখানে প্রশ্ন থাকছে যে রাজ্যের ক্ষেত্রে মদ বিক্রি বাবদ রেকর্ড আয় তৈরি হচ্ছে, রাজ্যের ক্ষেত্রে তেল বিক্রি বাবদ রেকর্ড আয় তৈরি হচ্ছে। এই পরিমাণ আয় কখনো এর আগে কখনো হয়নি, এটা নজরে আনছি। আর কথা বলছি, কেন্দ্রীয় সরকার এই যে প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ কর, এটা তো পরোক্ষ কর, এর উপর ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতা আমরা যদি গত 1 দশক ধরে তুলনা করি বা 3 দশক ধরে যদি ভারতবর্ষের তুলনা করা যায়, তাহলে ক্রমাগত দেখা যাবে যে কেন্দ্রীয় সরকারের যে আয়ের সূত্র বা সোর্স, সেই জায়গায় কিন্তু প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে। যে পরিমাণ ট্যাক্স ওয়েভ করা হচ্ছে, যে পরিমাণ কর্পোরেট ট্যাক্স, এমনকি এই সময়কালে এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমি নির্দিষ্টভাবে গত 2020 থেকে 2021 এই সময়কালে যে পরিমাণে সরকার তার বাজেট পেশ করবার সময় সরাসরি মাননীয় অর্থমন্ত্রী অফিসিয়ালি যে পরিমাণে ওয়েভার দিচ্ছেন, কর্পোরেট ট্যাক্সকে যে পরিমাণ ওয়েভ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেটাও তো রাজকোষ থেকে সেই আয়টা যায়। আমরা সেই বিষয়টা নিয়ে থাকবো, যে কথা বললেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস সরকার, ফলে সেই জায়গায় একটা মূল প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য উভয়ই তারা যে হারে কর চাপাচ্ছেন এই পেট্রোল ডিজেলের ওপর, সেই হার থেকে খানিকটা তারা যদি কমান, তাহলেই কিন্তু আর সমস্ত দিক একই রকম রেখে মানুষ খানিকটা সুরাহা পেতে পারে। সেই সুরাহা দেওয়ার ইচ্ছেটা, রাজনৈতিক সদিচ্ছাটা আদৌ কেন্দ্র এবং রাজ্য সরকারের রয়েছে কিনা, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি সেটা থাকে তাহলে হয়তো উপায়টা ঠিকই পাওয়া যাবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি পোস্টেরিটির আলোচনায়। দেখতে থাকুন নিউজ টাইম। কথা রেশ নিয়ে মন চলে অচেনা মানুষের মাঝে, আপন জনের স্নেহের ছোঁয়া খোঁজে অজানা মানুষের মাঝে। আমার মাটির এই ভাষা, আমার মাটির এই ভাষা, সে কত দূরে বহু দূরে, তবু মনকে আমার এই ভাষা মনে করায় সেই কথা প্রাণ ভরে 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 প্রাণ ভরে। দূরে যতই যান, এই কথার টান থেকে দূরে যাওয়া কঠিন। বিমল, বলো কথা কেসরি। আমি সৌরভ গাঙ্গুলি, আর আমি 100% বাঙালি। খাবার খেতে তো ভালোবাসি, কিন্তু পরে যে অ্যাসিডিটিতে ফাঁসি, তাই জন্য পলিক্রল। পলিক্রল অ্যাকশন শুরু করে 10 সেকেন্ডে আর দেয় ইমিডিয়েট কুলিং এফেক্ট। পলিক্রল ইন, অ্যাসিডিটি আউট, দাদার ভরসা উইদাউট এনি ডাউট। পলিক্রল। মা, এই নতুন ডেটলটা তো খুব ভালো। সবথেকে ভালো ডেটল এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস সহ, আর দেয় ক্রিমের মতো ফেনাও। ডেটলকে সব থেকে ভালো বলা সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর। এই মেঝে হয়ে ওঠে আমাদের প্রথম খেলার মাঠ, কিন্তু এই মেঝে থেকেই নানান রোগ আমাদের ঘরে ঢোকে। সাধারণ ডিটারজেন্ট আর ফিনাইল সব দাগ আর তাতে লুকোনো জীবাণু দূর করতে পারে না। তাই এই সব অসম্পূর্ণ সাফাইয়ের জায়গায় আমি বেছে নিয়েছি লাইজলের সম্পূর্ণ সাফাই। এটি দূর করে কড়া দাগ, মারে 99.9% জীবাণু আর কোভিড-19 ছড়ানো করোনা ভাইরাসও মাত্র 30 সেকেন্ডে। লাইজল, সুস্থ ঘরের অভ্যেস। মনে পড়ে ট্রামে চড়ে কলেজ যাওয়া? আমাদের পছন্দটা একই রয়ে গেল। রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট, ভাবুন কালকে, খান আজকে। নাম দিয়েছো কিন্তু দাঁত দিও না, একটু জ্বালা হয়। এ হলো দাঁত যা ছুলে ছড়িয়ে পড়ে। রিংগার্ড এ ফাঙ্গাসের লক্ষণ থেকে 7 দিনের মধ্যে মুক্তি দেয় আর ইনফেকশন ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। রিংগার্ড, ভালোবাসা ছড়িয়ে দাও, দাঁত নয়। আসুন মিস্টার সুপারভাইজার।
কি সুপারভাইজার? সুপারভাইজার এখন ম্যানেজার হয়ে গেছে বাবা। বস বললেন মিস্টার রজতের অ্যাসেম্বলি লাইন কখনো থামিনি, কখনো সিক লিভও নেয়নি। সাবাস, বাবু এই বাড়িতে কিছুই থামে না, কারণে থামতেই দেয় না। সাবাস। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয় সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল, বি 100% শিওর। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ টিএফএম শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। হারপিক ইন্ডিয়া আপনার টয়লেট পরিষ্কার করায় ওপেন চ্যালেঞ্জ করছে। দম আছে কারো? আছে। আমরা আজই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেছি। এই দেখুন, আজ যেহেতু নতুন নতুন ইনফেকশন ছড়াচ্ছে সেহেতু টয়লেটকে শুধু পরিষ্কার নয় জীবাণুমুক্ত করতে হবে। হারপিক 10X ম্যাক্স ক্লিন, যা কঠিন দাগ দূর করে, মারে 99.9% জার্মস আর কোভিড-19 এর করোনা ভাইরাসকেও। টয়লেটকে শুধু পরিষ্কার নয় জীবাণুমুক্ত করি। মনে পড়ে ট্রামে চড়ে কলেজ যাওয়া? আমাদের পছন্দটা একই রয়ে গেল। রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট, ভাবুন কালকে খান আজকে। এই মেঝে হয়ে ওঠে আমাদের প্রথম খেলার মাঠ, কিন্তু এই মেঝে থেকেই নানান রোগ আমাদের ঘরে ঢোকে। সাধারণ ডিটারজেন্ট আর ফিনাইল সব দাগ আর তাতে লুকোনো জীবাণু দূর করতে পারে না। তাই এই সব অসম্পূর্ণ সাফাইয়ের জায়গায় আমি বেছে নিয়েছি লাইজলের সম্পূর্ণ সাফাই। এটি দূর করে কড়া দাগ, মারে 99.9% জীবাণু আর কোভিড-19 ছড়ানো করোনা ভাইরাসও মাত্র 30 সেকেন্ডে। লাইজল, সুস্থ ঘরের অভ্যেস। সবকিছু ব্যবহার করলাম আর তখন আমি জানলাম যে সচ্চি সহেলি হলো মহিলাদের সেই কঠিন দিনগুলোর প্রতিটি সমস্যা, যেমন তীব্র ব্যথা, অনিয়মিততা, রক্তহীনতা, ক্লান্তি ও দুর্বলতার মতো সমস্ত সমস্যার জন্য নাম্বার 1 ঔষধি ও টনিক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পোস্ট এডিট, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি আমাদের পোস্ট এডিটের আলোচনায়। গত সপ্তাহে সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং নারদ মামলায় শুভেন্দু অধিকারী অন্যতম অভিযুক্ত, এবং নারদ মামলায় সিবিআই এর হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ফলে অভিযুক্তর সঙ্গে কি করে আইনজীবী হিসাবে সলিসিটর জেনারেল কথা বলতে পারেন, তাকে পরামর্শ দিতে পারেন, এই অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে। রাষ্ট্রপতির দ্বারস্থ আগামীকাল তৃণমূল কংগ্রেস হতে পারে, এমনটাই জানা যাচ্ছে তাদের দলের পক্ষ থেকে। অন্যদিকে আমরা যখন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবে একটা চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ওপর, তখন টিকাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে কেন্দ্র করে পুরসভা অভিযান কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। আমি প্রথমে এই বিষয়টি নিয়ে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। বিমলদা, যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে শুভেন্দু অধিকারীর ইস্যুতে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আপনার অভিমত জানতে চাইব। কোন রাজনৈতিক দল কারোর অপসারণ দাবি করবে কি করবে না তাদের ব্যাপার, কিন্তু একজন, আমি আমার রাজনৈতিক পরিচিতি ছেড়েই দিলাম, সাধারণ মানুষ হিসেবে আমার কতগুলো প্রশ্ন আছে এখানে। সলিসিটর জেনারেল নিজে পরিষ্কার করে বলেছেন যে হ্যাঁ আমার সঙ্গে উনি এসেছিলেন বটে, আমি কিন্তু মিটিং এ ব্যস্ত ছিলাম, ওনার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। ফলে এই আলোচনাটা এখানেই মিটতে পারতো, কিন্তু তারপরে কারোর যদি মনে হয় তারা রাষ্ট্রপতির কাছে যাবে। এখন এই অপসারণের রাজনীতি এখন গত কয়েকদিন ধরে আমাদের দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় অন্তত, সেটা হচ্ছে অপসারণের রাজনীতি। কাকে কাকে? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণ করো, তারপরে একে অপসারণ করো, শেষ পর্যন্ত সলিসিটর জেনারেলকে অপসারণ করো। ফলে সলিসিটর জেনারেলকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। আমি জানি না এরপর রাষ্ট্রপতির কোনো কথা পছন্দ না হলে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি এখান থেকে করা হবে কিনা। ফলে এই অপসারণের রাজনীতি আমি শেষ করি। অপসারণের রাজনীতির একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই রাজনৈতিক পরিস্থিতিতে একটা চাপ সৃষ্টি করা। কারণ পশ্চিমবঙ্গে এত বেশি বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন বিষয়ে, প্রশাসনিক সমস্যা এত তৈরি হয়েছে, প্রশাসনের শৈথিল্য এমন বিতর্ক তৈরি করেছে, সেখান থেকে মন ঘোরাতে এটাই হচ্ছে। তা নইলে বিমলদার অভিযোগ নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেসের এই অবস্থান, কি বলবেন? নজর এমন ঘুরেছে যে মানে অবশ্যই অনেক আসন বৃদ্ধি পেয়েছে, যে আপকি বার 200 পারটা 70-এর কাছাকাছি এসে থেমে গেছে। প্রসঙ্গটা এখানে নয়, মানুষের নজর যদি অত সহজেই ঘোরানো হতো তাহলে মানুষের ভোটে যে ভোট বিজেপি পেয়েছে 19 সালে, যেটাকে নিয়ে এত গর্ব করা হচ্ছিল, তাহলে সেটাও কি নজর ঘোরানোর ফল? আমি জানি না সেটা নজর ঘোরানোর ফল কিনা, নাকি তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অপশাসনের অভিযোগ বিজেপি বারংবার করে এসছে তার ফল ছিল। কারণ কোনটা সত্যি?
আমি সেটা বুঝতে পারছি না। আমার বুঝতে এটা অসুবিধা হচ্ছে যে যখন বারংবার 2014-র আগে অবধি যে সমস্ত ঘটনাক্রম সুপ্রিম কোর্টে বা বিভিন্ন হাইকোর্টে ঘটেছে তার বিরুদ্ধে বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ধরনের বক্তব্য দিয়েছেন, যে অপসারণের দাবি তুলেছিলেন, সেগুলো নজর ঘোরানোর ছিল কিনা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। অদ্ভুত একটা শিফট দেখতে পাচ্ছি, যে শিফটটা 14 সালের আগে এক ধরনের রূপে দেখা গিয়েছিল, আর আজকে 2020 সালে 21 সালে এসে বা 19 সালে এসে তার আর এক ধরনের রূপ দেখা যাচ্ছে। বিজেপির পুরসভা অভিযান সম্পর্কে কি অভিমত প্রদীপ্ত? আমার মনে হয় ওটা রাজভবনে করলে আরো ভালো হতো। রাজভবনে করলে, রাজভবনেও তো এই যে ছবি রাজনীতি আমরা যেটা বলছি, সেই ছবি রাজনীতিতে তো অনেক কিছুই ধরা পড়ছে, তাহলে একটু রাজভবনে গিয়ে অভিযোগটা করলে আরো ভালো হতো না? ওখানে রাজ্যপাল রয়েছেন আমাদের, যিনি দায়িত্ব নিয়েছেন যে সমস্ত বিজেপির তৈরি করা এই অভিযোগ তো বিজেপির তৈরি করা নয়। এই প্রায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সপ্তাহখানেক হয়ে গেল এই ঘটনার, এখনো পর্যন্ত টিকা আসল না নকল সেটা রাজ্য সরকার বলতে পারলো না। মুখ্যমন্ত্রী অবশ্য তার আগেই বলে ফেলেছেন অ্যান্টিবায়োটিক। এখনো পর্যন্ত পুলিশ বলতে পারলো না দেবাঞ্জনের মাথায় কার হাত। মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে গেলেন, তারপর এখনো পর্যন্ত যেতে পারলো না। হ্যাঁ বলুন। তার মানে কি আপনি বলতে চাইছেন যে আজকে সারদার কেসটা বা নারদার কেসটা কেন সিবিআই বা অন্যান্য কেউ বলতে পারলো না, সেটা নিয়ে মানুষের অভিযোগ নেই? তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়ায় কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের দেশে তো সুপ্রিম কোর্ট আছে, যে সুপ্রিম কোর্ট আমাদের এখানে মানবাধিকার কমিশন বক্তব্যের প্রেক্ষিতে না কেন পুরসভা অভিযান করা হচ্ছে সেটার তার তো প্রেক্ষাপট রয়েছে, সবাইকে বোঝার দরকার। একটি 28-30 বছর বয়সী একজনকে ছেলে বলবো না, কি বলবো, একটি লোক ধরুন যাই বলি না, সে বহুদিন ধরে সবার মাথায় টুপি পরিয়ে গেল, কেউ জানতেই পারলো না। সে পুরসভায় তার অবাধ যাতায়াত, সে নিজেকে ডেপুটি কমিশনার বা জয়েন্ট কমিশনার পরিচয় দিচ্ছে, এবং যারা পশ্চিমবাংলার রাজনীতির খুব উঁচু দলের নেতা তাদের সঙ্গে দিনের পর দিন স্টেজ শেয়ার করছে, তাকে কেউ চিনতে পারছে না। মাস্টারমশাইকে আপনি কিছু দেখেননি, কিছু শোনেননি, শুনে সবাই চুপ করে গেছে। এখান থেকেই তো একটা মানে ভাবনা ছিল যে এই ঘটনাগুলো ঘটলো কি করে। এই যে সেই লোকটি বিভিন্ন জায়গায় টিকা দিয়েছে, সেই টিকার নামে কি দিয়েছে এখনো পর্যন্ত কি তার কোনো রিপোর্ট বেরিয়েছে? যে কতজনকে দিয়েছে সেটা তো জানার দরকার, কি দিয়েছে তার কি পরীক্ষা নিরীক্ষা হয়েছে? ফলে এখানে কোথাও একটা তো গোলমাল ছিল, সে পুরসভার নাম করে একের পর এক অ্যাকাউন্ট খুলেছে। সেই বিএসএফ এর পোশাক এবং সব ব্যাজ পাওয়া গেছে, এটা তো এটা কি খুব উড়িয়ে দেওয়ার মতো ঘটনা? একই সঙ্গে আজকে লালবাজার বলেছে যে এরা যদি কালকে মিছিল করে তাহলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে। কেন? দেখুন অঙ্কুরদা, প্রথমে আসি যে বিমল স্যার যে প্রশ্নগুলো তুলে ধরলেন, যে খুব অস্বাভাবিক তো প্রশ্ন নয়, ভীষণ স্বাভাবিক প্রশ্ন তুলেছেন, এবং সেই স্বাভাবিক প্রশ্ন আপনার এই গণমাধ্যমে আমি বারংবার তুলে ধরেছি। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়েছে। সেইখানে যখন এই ধরনের অভিযানের কথা হচ্ছে তখন তো একটা অনাস্থা রয়েছে, বোঝা যাচ্ছে। বিজেপি পরিষ্কার একটা অনাস্থা জ্ঞাপন করছে, যে অনাস্থাটা তদন্ত প্রক্রিয়ার প্রতি তাদের রয়েছে। তাদের যদি মানুষের ওপর বিশ্বাস থাকে, তাদের যদি আইনের ওপর বিশ্বাস থাকে, তাহলে তারা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এখানে তাদের ভূমিকা নিতে পারতো। যেভাবে এই বিপর্যয় মোকাবিলা আইন এক একজনের উপর এক এক রকম ভাবে প্রয়োগ হচ্ছে না প্রদীপ্ত, কারণ আজকে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপর প্রয়োগ হয়নি। আজকে তৃণমূল কংগ্রেসে 1000 জন জয়েন করেছেন বর্ধমানে, কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায় 1000 জনকে নিয়ে ডেপুটেশন দিয়েছেন। উত্তর 24 পরগনা রামবাগানে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। বিপর্যয় মোকাবিলা আইন লাগু হলো না। বর্ধমান আর কলকাতা এক জায়গা নয়। মাইক্রো কন্টেনমেন্ট জোন বা অন্যান্য বিষয় সম্পর্কে আমরা এতদিনে অনেকেই যারা কিছুই জানতাম না জানতে পেরেছি। প্রসঙ্গটা অন্য দিকে যাচ্ছে। প্রসঙ্গটা হচ্ছে যে বিজেপি যেভাবে অনাস্থা প্রক্রিয়া জারি করছে তদন্ত প্রক্রিয়ার উপর, একটা জনস্বার্থ মামলা হয়েছে যে প্রেসিডেন্ট রুল পশ্চিমবঙ্গে হবে না, সেই নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করছে, যেটা আজ অব্দি হয়নি। তাহলে এরকমই তো একটা ভয়ানক যে জালিয়াতি হয়েছে পশ্চিমবঙ্গে, তার যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে, তার অনাস্থার বিরুদ্ধে বিজেপি কোর্টে যেতেই পারত। যারা ত্রাণ দেওয়ার জন্য, একজন ব্যক্তি ত্রাণ দেওয়ার জন্য কোর্টে গিয়েছিল এবং কোর্ট তাকে বিভিন্ন শর্ত আরোপ করে ত্রাণ দেওয়ার কথা বলেছিল, তাহলে সেই ছোট্ট অঞ্চলে ত্রাণের জন্য যে আবেদন কোর্টে যেতে পারে, তাহলে সেই দলের কেন নেতা নেত্রীরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাচ্ছে না? প্রক্রিয়া কিভাবে মানুষকে বিভ্রান্ত করার প্রক্রিয়া। বোঝা গেল। আমি দেবাশিস, আমি আপনার কাছে জানতে চাইবো, একদিকে
তুষার মেহতার অপসারণ, অন্যদিকে টিকাকাণ্ডে বিজেপির পুরসভা অভিযান, দুটি জায়গাকে কিভাবে দেখছেন? মানে এই রাজনৈতিক জায়গা থেকে বিজেপির অভিযানকে বলা হচ্ছে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ করা হবে, সেটাকে কতটা ন্যায্য বলে মনে করেন এবং বিজেপির এই দাবি বা এই কর্মসূচিকেই কতটা ন্যায্য বলে মনে করেন? অন্যদিকে তুষার মেহতার অপসারণ দাবি, এটাই বা কতটা ন্যায্য বলে আপনি মনে করেন? রাজনৈতিক দল শাসনের দায়িত্বে থাকলে যে অবস্থান থেকে কথা বলে, রাজনৈতিক দল যখন বিরোধী অবস্থানে থাকে তখন তাদের কর্মকাণ্ডের ধরন ধারণ কিন্তু ভিন্নতর থাকে। আমরা যেন কখনো এটা ভুলে না যাই যে 2011 সালের আগে এই রাজ্যে বর্তমান শাসক দল বন্ড ডাকার যে রেকর্ড তৈরি করেছিল, সেই রেকর্ডটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই যে বর্তমান শাসক দল যখন বিরোধী দলের দায়িত্বে ছিলেন তখন বিধানসভায় যে হেরিটেজের সময়কালে যে সমস্ত ফার্নিচার ছিল, ওই আন্দোলনের জোরে সেই ফার্নিচারের কি চেহারা হয়েছিল এটা যেন আমরা না ভুলে যাই। অর্থাৎ শাসক দল বিরোধী অবস্থানে থাকলে যে আমরা যেন এটা ভুলে না যাই যে পাহাড়ে 2007, 8, 9, 10 এই সময়কালে যে আন্দোলন হয়েছিল এবং কোটি কোটি টাকার সম্পত্তি তছনছ হয়েছিল, পুড়ে গিয়েছিল, সেই সময় শাসক দলের বিরোধী যারা ছিলেন তাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল, সেই আন্দোলনগুলোকে কিভাবে বুঝবো, এগুলো যেন শাসন দলের দায়িত্বে আসলে ভুলে না যায়। আর সবটা খেয়াল রেখেই কথাটা বলতে হবে। এখন একটা কথা, আজকে যদি ধরে নেওয়া যাক খোদ কলকাতা কর্পোরেশনের জুরিসডিকশনের মধ্যে দাঁড়িয়ে একটি ছেলে, আসলে বোঝাই যাবে আস্তে আস্তে দিন এগোলে যেভাবে আসছে যে এটা মূলত একটা চিট ফান্ড ওই গোছের একটা সংস্থা, যে তার পারসেপশন বিল্ড আপের জন্য আরো এই ভ্যাকসিনের মতো একটা দুর্লভ জিনিসকে ব্যবহার করেছিল তার নিজের ব্যবসার পারসেপশন সাধারণ জনমানুষ আরো বাড়ানোর জন্য। তা কিন্তু এটা যদি মনে করি আমরা যে যদি আজকে যারা শাসক দলের দায়িত্বে রয়েছেন তারা যদি সে সময় বিরোধী দলের দায়িত্বে থাকতেন, এই ঘটনা যদি রাজ্যে ঘটতো আর কি, বিজেপি, বামপন্থী দল, কংগ্রেস এসব না, তাহলে বিরোধী দলকে তখন শুধু বসে থাকতো যে জুডিশিয়ারি এক্সারসাইজ করবে বলে, এটা মাথায় রাখতে হবে। এবার কোনটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে ফলো করছে, কোনটা করছে না অন্য আলোচনা, কিন্তু এত বড় একটা জালিয়াতি হয়ে যাওয়ার পর আমরা প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রোটেকশনে যে ফলকগুলোকে রক্ষা করবার কথা ছিল, তদন্তের সাপেক্ষে যে ফলকগুলোর ওপর সব নামকরণ ছিল, আমরা দেখলাম সেই ফলকগুলো প্রকাশ্য দিবালোকে গণমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মানুষের মধ্যে থেকে আমরা দেখলাম সেই ফলককে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ এটা তো একটা তদন্তের উপাদান, সেটাকে নষ্ট করে দেওয়া হলো। তখন কিন্তু স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দল, আমি বিজেপি বলছি না, বামপন্থী, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের বাইরে যে কটা রাজনৈতিক দল রয়েছে তাদের এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পলিটিক্যাল মুভমেন্টটা ইট ইজ এ মাস। কে কি ফর্মে করবে না করবে তার প্রশ্ন থাকছে। তো এবার শাসক দলেরও একই রকম ভাবে দায়িত্ব থাকছে যে এই সময় তার তদন্তকে গিয়ার আপ করা এবং তদন্তের মাধ্যমে দোষ কে করেছে সেই জায়গায় চিহ্নিতকরণ করা। কিন্তু তুমিও যে প্রশ্নটা এখানে করলে, যে তুষার মেহতার যে প্রশ্নটা করলে আর কি, সেই প্রশ্নে কিন্তু আমি খুব সহজ সরল একটা মাত্র ছোট্ট কথা বলছি যে আমাদের রাজ্যে কোটি কোটি মানুষের টাকা লুট হয়ে গেছে এবং এইকে কেন্দ্র করে কেউ বলতেই পারে একেবারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে, ফলে কেউ বলতেই পারে, শাসক দলে কেউ বলতে পারে, বিরোধী দলে কেউ বলতে পারে যে ভাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে, আর তো এখানে আমাদের বলার কারোর কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেরকম তদন্ত চলছে, পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সংস্থা কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। 2014 থেকে 2021 7 বছর পার হয়ে গেছে, আমরা কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে লুট হয়ে যাওয়া টাকা মানুষের কাছে ফিরে যেতে দেখিনি। ফলে এখানে পলিটিক্যাল লিডার যারা, তাদের একটা দায়িত্ব থাকে। তুষার মেহতা নির্দিষ্ট ভাবে যে অবস্থানে রয়েছে, ফলে সেখানে এই পরিস্থিতিতে কিন্তু যোগাযোগ না করাটাই বাঞ্ছনীয়। তার সাথে সাক্ষাৎ হোক বা না হোক, মানুষের মধ্যে কিন্তু এই বিষয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন নিউজ টাইম। ছটাকায় 1 কোটি কোটি টাকা, ছটাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। অসুখ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ, যা দেয় সাধারণ হ্যান্ড ওয়াশের তুলনায় 10 গুণ বেশি ভালো জার্ম প্রোটেকশন। একমাত্র ডেটল হ্যান্ড ওয়াশই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। ডেটল হ্যান্ড ওয়াশ হলে ঘরে থাকে না অসুখের ভয়।
হ্যাঁ রে ছোট, এই হারপিক কেন? যখন ভিকি অসুস্থ হলো কত খরচ হয়েছে ডাক্তার ওষুধের পেছনে? 1200। কেন? কেন না, সাবান জল শুধু ওপরটাকে সাফ করে। ঘন নীল হারপিক 99.9% জীবাণুকে মেরে ফেলে কঠিনতম দাগকেও তুলে দেয় আর টয়লেটকে করে ঝকঝকে পরিষ্কার। 38 টাকার হারপিক আপনার পরিবারকে টয়লেটের জীবাণু থেকে সুরক্ষা দেয়। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালি সোনালি ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। এই মেঝে হয়ে ওঠে আমাদের প্রথম খেলার মাঠ, কিন্তু এই মেঝে থেকেই নানান রোগ আমাদের ঘরে ঢোকে। সাধারণ ডিটারজেন্ট আর ফিনাইল সব দাগ আর তাতে লুকোনো জীবাণু দূর করতে পারে না। তাই এই সব অসম্পূর্ণ সাফাইয়ের জায়গায় আমি বেছে নিয়েছি লাইজলের সম্পূর্ণ সাফাই। এটি দূর করে কড়া দাগ, মারে 99.9% জীবাণু আর কোভিড-19 ছড়ানো করোনা ভাইরাসও মাত্র 30 সেকেন্ডে। লাইজল, সুস্থ ঘরের অভ্যেস। এই রোহন তো সবাইকে ছুটি করে দিল, কারণ স্যার ও প্র্যাকটিসে কখনো ছুটি করেনি। নো অফস, 100% অ্যাটেন্ডেন্স। অসুখ বিসুখ হয়নি? কি করে? ওর মাই বলতে পারবেন। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয় সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল, বি 100% শিওর। মনে পড়ে ট্রামে চড়ে কলেজ যাওয়া? আমাদের পছন্দটা একই রয়ে গেল। রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট, ভাবুন কালকে, খান আজকে। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ টিএফএম শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। চুলকুনি চলে যায় হাতের বাইরে যখন, এজগার্ড কাজে আসে তখন। ট্রিপল অ্যাকশন টার্বিনোফিন 4 গুণ তীব্রতার সাথে ইনফেকশনকে দূর করে আর মেন্থল শীতলতা পৌঁছে দেয়। এজগার্ড লাগান, চুলকুনি দূর করুন। নতুন ডেটলটা তো একদম চনমনে করে তুলেছে। সব থেকে ভালো ডেটল, এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস সহ, আর দেয় দুর্দান্ত তরতাজা অনুভূতি। ডেটলকে সব থেকে ভালো বলার সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর। স্ট্রং মুভ 4-in-1, আপনি মুভ করলে সম্পর্ক বেড়ে উঠবে। এবার ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার সাথে পান জীবাণু থেকে সুরক্ষাও। স্ট্রং মুভের সঙ্গে ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড বিনামূল্যে। শনিবার রাতে বেলঘড়িয়ায় তৃণমূলের কার্যালয়ে চলল গুলি, তার সঙ্গে বন্দুকের বাঁট দিয়ে মারধর, এবং যার জেরে তৃণমূল কংগ্রেসের দুজন, মদন মিত্রর ডান হাত সহ দুজন আহত হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ এদের মধ্যে। এবং এই ঘটনার জেরে যেটা অভিযোগ করেছেন বিধায়ক মদন মিত্র, যে বিজেপির পক্ষ থেকে তাদের দলে কিছু দুষ্কৃতীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা এই ধরনের ক্রিয়াকলাপ করছে এবং দুষ্কৃতী যোগাযোগ প্রমোটার রাজের কথাও বলেছেন মদন মিত্র। এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে বখরা নিয়ে গন্ডগোল, এবং এটা গন্ডগোলটা তৃণমূল কংগ্রেসের অন্দরের। আমি প্রথমে আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। মানে একটা বিষয়, মদন মিত্রের সঙ্গে সেখানকার পুর প্রশাসক গোপাল সাহার যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, সেই বিষয়টি মোটামুটি নন্দননগর বা ভিভা মোড়ের অনেকেই জানেন। দ্বিতীয়ত, সেখানকার যে কাউন্সিলর বিশ্বজিৎ সাহা, যিনি আগে সিপিএম পরবর্তীকালে তৃণমূল, তার সঙ্গেও একটি অভিযোগ রয়েছে যে প্রমোটার রাজের দিকে আঙুল তুলেছেন মদন মিত্র। কিন্তু সর্বোপরি বিষয় হচ্ছে গিয়ে যে এই মুহূর্তে বিপুল ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে, তারা সবসময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলে জানিয়েছে, সেটা রাজ্যপাল হোক, হাইকোর্ট হোক, সর্বত্র। তারপরেও এই ঘটনাটা খুব ভালো, মানে দীর্ঘদিন ধরে তো এই পুরো বেল্টটায় লোকের কাছে আগ্নেয়াস্ত্র, বোমা, এ তো আমরা হরবক্ত দেখতে পাচ্ছি। এটা তাহলে কি, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোন বার্তাটা দিচ্ছে? আমরা এরকমই ঘটনা দেখেছিলাম যে একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছিল একটা বাজারের মধ্যে, সেটাও আমরা দেখেছিলাম বেলগড়িয়া অঞ্চলে। ফলে এই যে ডান হাত কথাটা দিয়ে শুরু করলেন, এটা প্রথমে একটা অবজেকশন জানাই। আমি জানি না যার নাম বলেন ডান হাত, ওরকম ডান হাত তো আমি ওরকম অনেকের নামই শুনছি। বিশ্বজিৎ দাকেও ডান হাত। না, ডান হাত মানস বর্মন আহত হয়েছেন, আমি বলছি মানস বর্মন আহত হয়েছেন, তিনি ডান হাত। হ্যাঁ, আমি বুঝতে পারি। না, ডান হাত, ওনার ডান হাত কজন আছেন সেটা বোধহয় আচ্ছা বেশ আমরা সঠিক জানি না আর কি। সেজন্য মানস বর্মন ডান হাত, এই কথাটা আমি মানছি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে গোপাল সাহার সঙ্গে, কারণ ওই অঞ্চলে আমার কলেজ, আমি বিভিন্ন ভাবে ওই অঞ্চলের রাজনীতির সঙ্গে এই কিছুদিন আগেই আমি একটা জনসংযোগ কার্যালয়ে গেলাম। তার যে জনসংযোগ কার্যালয়, সেখানে মদন বাবু, গোপাল বাবু দীর্ঘ 3 ঘন্টা জমজমাটি আড্ডা করলেন। আমি এটা বাদ দিলাম প্রদীপ্ত, আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি।
না এবার হ্যাঁ না আপনি তুলে ধরলেন সেটাকে আমাকে ডিফেন্ড করতে বেশ, বেশ, বেশ। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে মদন মিত্র গতকাল পরিষ্কার বলেছেন, গতকাল রাত্রে তিনি যে লাইভ করেছেন সেটা যদি দেখেন, ওনার বক্তব্য হচ্ছে এখানে ভাটপাড়ার মতন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে এবং বিজেপির মদত এখানে সর্বাঙ্গীন ভাবে রয়েছে। তিনি প্রয়োজনীয় নাম পরিষ্কারভাবে প্রশাসনের কাছে তুলে ধরছেন এবং তিনি একই সঙ্গে অনুরোধ করেছেন যে সমস্ত ভাবে যেন ওই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থার খোল নলচে বদলে ফেলা হয়। বেশ, আসবো বিমল শঙ্কর নন্দর কাছে। বিমলদা কিভাবে দেখছেন? না, অঙ্কুর, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন সে ব্যাপারে হাইকোর্টের সাম্প্রতিক কিছু অবজারভেশন সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে নিতে বলবো সবাইকে। যেখানে হাইকোর্ট নিযুক্ত কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের লোককে তদন্ত করতে গিয়ে তারা খেয়ে পালিয়ে আসতে হয়, সে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মোটামুটি যত কম বলা যায় তত ভালো। এখন আমি একটা বুঝতে পারছি না যে নির্বাচনের পর, আমি তো নিজে কিছুটা এখন অনেকটাই প্রত্যক্ষ রাজনীতিতে আছি, আমি যা দেখেছি যে দলের সঙ্গে আমি যুক্ত সেই দলের মানুষদের যে কোনো সার্বিক আতঙ্ক তৈরি হয়েছে, ঘর ছাড়া, মার খাওয়া ইত্যাদি ইত্যাদি। তারপরে হঠাৎ বিজেপি এত শক্তিশালী হয়ে গেল যে ওদের দলে পার্টি গোলমাল বাঁধাচ্ছে। আমি তো বুঝে উঠতে পারছিলাম তাহলে এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎটা কোথায়। আসলে মূল জায়গাটা এখানে এড়ানোর চেষ্টা হচ্ছে। এ রাজ্যে প্রশাসনটা এন্টায়ারলি যে নিরপেক্ষতা আমরা মানে ওয়েবেরিয়ান মডেলে পাই, এখানে ওয়েবার এখন কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যা হচ্ছে একটা পার্সোনালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে এই ঘটনাই ঘটবে আগামী দিনে। ঘটানোর পরে বিরোধী দল খোঁজা হবে, একসময় একে খোঁজা হতো, এখন বিজেপিকে খোঁজা হচ্ছে, দুদিন পরে বাম বা কংগ্রেসকে এখন আর পাওয়া যায় না কারণ তাদের শক্তি কমে গেছে বলে তাদের আর খোঁজা হচ্ছে না। এগুলোই চলবে। এসব না করে যেটা দরকার সেটা হচ্ছে সত্যিকারের প্রশাসনটাকে চালানো। প্রশাসন যদি এইভাবে চলে, একটা ব্যক্তির মানে একজন ব্যক্তি যা বলবেন সেটাই প্রশাসন, কয়েকজন ব্যক্তি যা বলবেন সেটাই প্রশাসন, তাই আর যদি হয় তাহলে যা হবার তাই ঘটবে। আর কি হবে দেখা যাক। দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, রাজনীতি, রিয়েল এস্টেট, সমাজ বিরোধী মিলেমিশে যেন একাকার এই বেলঘড়িয়ায় বা এই চত্বরটাতে, আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তোমাদের গণমাধ্যমের আর্কাইভ কিভাবে দেখছে, মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে আর্কাইভ, তাতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চেহারা, এটা গণমাধ্যম কিভাবে দেখছে, গণমাধ্যমের নজরে কি? এক কথায় উত্তর হচ্ছে যে গণমাধ্যম প্রতিদিন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার বিষয়বস্তুকে কেন্দ্র করে যে কোনো ধরনের দুর্ভাগ্যজনক আলোচনাকে এড়িয়ে চলতে পারছে না। তাহলে আমার প্রশ্ন আমার দেখা নয়, পশ্চিমবঙ্গের গণমাধ্যম পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে এড়িয়ে কখনো আলোচনা করতে পারছে না কেন? এত কেন ঘটনা ঘটছে যে গণমাধ্যমের মূল স্রোতে আলোচনার কেন্দ্রে সবসময় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পর্কে প্রশ্ন বারবার দেওয়া হচ্ছে। ফলে এটা কিন্তু স্বাভাবিকভাবেই, এবং এটা ভালো জিনিস না, এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, কংগ্রেস মামলা নয়। এই রাজ্যে কিছু মানুষ বাস করে, আর এই রাজ্যে একটা রাজনৈতিক দল মানুষের ভোটে জিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে। রাজ্যে যদি এই ধরনের সমাজ বিরোধীদের আক্রমণ এবং প্রতি আক্রমণ চলে, তাহলে সেটা স্বাভাবিকভাবেই সে প্রশ্নের উত্তর রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তাকেই দিতে হবে এবং এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং পশ্চিমবঙ্গের মানুষজনের মধ্যে শান্তি স্বস্তিকে নিশ্চিত করা, এই দায়িত্বটা মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাকে জিতিয়েছে তার দায়িত্ব এটা। সেই জায়গায় পালনের ক্ষেত্রে তো কোনো বিতর্ক থাকার কথা নয়। কিন্তু পশ্চিমবঙ্গের গণমাধ্যম রিফ্লেক্ট করছে এই আইন শৃঙ্খলার বিষয়ে প্রতিদিন কোথাও না কোথাও ঘটনা ঘটে চলেছে। একটা রাজনৈতিক কোথাও একটা এক ধরনের মানে বলা যেতে পারে যে একটা আতঙ্ক কাজ করছে। এ তো বাঞ্ছনীয় না, অবশ্যই উচিত না। আমরা একটা লাইন বলবো, বলুন। জাস্ট আমি সবাইকে দোষ দিচ্ছি না, কিন্তু একটাই কথা বলছি দেবাশিসের কথার প্রসঙ্গে, গণমাধ্যম যদি সত্যি সব গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে ঘটনাটাকে সঠিকভাবে দেখাতো আজ অন্যরকম হতো। গণমাধ্যমের ভূমিকায় আমি কিন্তু দুঃখ প্রকাশ করছি, তারা ঠিক দেখাচ্ছে না। অনেকেই ঠিক দেখাচ্ছে না, কেউ কেউ হয়তো ঠিক দেখাচ্ছে। দেখা যাক। এটা তো আপনারা যেমন বলছেন, প্রত্যেকেরই এক একজনের অভিমত থাকবে। অবশ্যই দর্শক বিচার করবেন, বাংলার আপামর জনতা বিচার করবেন গণমাধ্যমের ভূমিকা কোথায় পক্ষপাতিত্ব হচ্ছে। আমাদের বক্তব্য বরাবরই, আমরা সকল বক্তব্যকেই আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের বক্তব্য পক্ষপাত নিপাত যাক। আমাদের আজকের আলোচনায় দুটি বিষয় নিয়ে অবশ্যই আমরা দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করব, তাদের মতামত সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে। কারণ
একদিকে যেমন কেন্দ্র রাজ্যকে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এই পেট্রোলের দাম কমিয়ে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠে গিয়েছে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে সদর্থক পদক্ষেপ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যাতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে সেই আর্জিও আমরা রাখবো রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের কাছে। আমাদের আজকের আলোচনায় উপস্থিত ছিলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিমল শঙ্কর নন্দ, দেবাশিস সরকার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি আজকের পোস্ট এডিট। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। মা, এই নতুন ডেটলটা তো খুব ভালো। সব থেকে ভালো ডেটল এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস সহ, আর দেয় ক্রিমের মতো ফেনাও। ডেটলকে সব থেকে ভালো বলা সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর।